আমরা গত ভিডিওতে ১ থেকে ৮ পর্যন্ত করেছি। আজকে আমরা ৯ থেকে শুরু করছি। তাহলে দেখো ৯ নম্বর প্রশ্নটা কি বলছে? একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার ২ সমস্ত ১/৪ গুণ। ১২টি হস্তচালিত তাঁত ১০৮০ মিটার দৈর্ঘ্য কাপড় ১৮ দিনে তৈরি করে। ২৭০০ মিটার দৈর্ঘ্যের কাপড় ১৫ দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে প্রথমে কি বলেছে? যন্ত্রচালিত তাঁতের ও একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা, এটা আমরা পরে বিশ্লেষণ করব। প্রথমে আমরা আগে বিষয়বস্তুটা করে নেব। তাহলে বিষয়বস্তুটা কি দাঁড়াবে? দেখো ১২টি হস্তচালিত তাঁত ১০৮০ মিটার দৈর্ঘ্যের কাপড় ১৮ দিনে তৈরি করে। তারপরে দ্বিতীয় প্যারাতে বলছে যে ২৭০০ মিটার দৈর্ঘ্য কাপড় ১৫ দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। এখানেও যন্ত্রচালিত, এখানেও যন্ত্রচালিত। তাহলে আমরা কি করব? যন্ত্রচালিতটা আলাদাভাবে রাখবো, আগে আমরা হস্তচালিতটা বের করব। ঠিক আছে? তাহলে চলো খাতায় করা যাক। দেখো অঙ্কটি আমরা খাতায় তুলে নিয়েছি। প্রথমে আমি লিখে দিয়েছি গণিতের ভাষায়, যেহেতু আমরা গণিতের ভাষায় করছি। তাহলে আমাদের প্রথমে আমরা কিভাবে বিষয়বস্তুটা নির্বাচন করব? তোমরা জানো আমরা ডান দিক থেকেই শুরু করি। তাহলে আমাদের ডান দিকে কি লিখতে হবে? কতগুলি হস্তচালিত তাঁতের সংখ্যা। তাহলে আমরা ডান দিকে লিখে নিব হস্তচালিত তাঁতের সংখ্যা। ঠিক আছে? প্রথমে আমরা লিখছি হস্তচালিত তাঁত, এখানে আমরা লিখব সংখ্যা। ঠিক আছে? এখন আমরা শুরুর দিকে কি লিখতে পারি? এখানে আমরা লিখব কাপড়ের দৈর্ঘ্য, তাই তো? আমাদের বইয়ে কি বলেছে? কাপড়ের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে লিখব কাপড়ের কাপড়ের দৈর্ঘ্য। কাপড়ের দৈর্ঘ্য কত? এখানে আমরা মিটার দিয়ে নির্বাচন করব। ঠিক আছে? মাঝখানে আমরা লিখব দিন সংখ্যা। মাঝখানে আমরা লিখব দিন সংখ্যা। ঠিক আছে? কাপড়ের দৈর্ঘ্য, দিন সংখ্যা আর হস্তচালিত তাঁত। তাহলে আমরা কাপড়ের নিচে কি লিখতে পারি? কাপড়ের নিচে যেহেতু বলেছে ১০৮০, তাহলে ১০৮০ মিটার কাপড় ১৮ দিন। কতটি মেশিন ছিল হস্তচালিত? ১২টি। তারপরে কি বলেছে? যে ২৭০০ মিটার কাপড় ১৫ দিনে কতটি হস্তচালিত মেশিনের প্রয়োজন হবে বা যন্ত্রের প্রয়োজন হবে। আমাদের বিষয়বস্তু সম্পূর্ণ হয়েছে। এখন আমরা সম্পর্ক নির্ণয় করব। তাহলে তোমরা জানো আমরা সম্পর্ক নির্ণয় করব এভাবে: কাপড়ের দৈর্ঘ্যের সঙ্গে হস্তচালিত একবার, তারপরে দ্বিতীয়বার করব দিন সংখ্যার সঙ্গে হস্তচালিত। ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই লিখতে পারি ১ নম্বর দিয়ে। দেখো সম্পর্কটা কাপড়ের সঙ্গে হস্তচালিত তাঁতের সংখ্যার। তাহলে আমরা লিখব যে ১০৮০ মিটার কাপড়, একটি কাপড় তৈরি করতে কতটি মেশিন লাগছে? ১২টি হস্তচালিত মেশিন লাগছে। আর সেখানে যদি ২৭০০ মিটার কাপড় তৈরি করতে কতটি হস্তচালিত মেশিনের প্রয়োজন হবে? তাহলে তোমরা জানো, দেখো ১০৮০ থেকে ২৭০০ মিটার হয়েছে, তাহলে নিশ্চয়ই বেড়েছে। যদি বেড়েছে তাহলে মেশিন সংখ্যাও বাড়তে হবে, তাই তো? যদি বেড়ে যায় তাহলে মেশিন সংখ্যাও বাড়বে। তাহলে যদি বেড়ে যায় তাহলে এটা আমরা কি সম্পর্ক বলতে পারি? সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব কাপড়ের সঙ্গে কাপড়ের ও হস্তচালিত তাঁতের, আমরা লিখব এভাবে: হস্তচালিত তাঁতের সরল সম্পর্ক। সরল সম্পর্ক। ঠিক আছে? এখন আমরা দ্বিতীয় সম্পর্কটা নির্বাচন করব। তাহলে দেখো দিন সংখ্যা আর হস্তচালিত সংখ্যার সঙ্গে যদি কোনো কাজ ১৮ দিনে আম শেষ করতে ১২টি হস্তচালিত মেশিনের প্রয়োজন হয়, তাহলে ১৫ দিনে সেই কাজটি কয়টি হস্তচালিত মেশিনের প্রয়োজন হবে? তোমরা জানো যে ১৮ দিন থেকে ১৫ দিন করে নেওয়া হয়েছে। তার মানে দিন সংখ্যা কমে আসছে। দিন সংখ্যা যদি কমে আসে তাহলে হস্তচালিত তাঁতের সংখ্যা বেড়ে যাবে। যদি এটা বেড়ে যায় তাহলে এটা আমরা ব্যস্ত সম্পর্ক বলতে পারি। একদিকে কমছে তো অপর দিকে বাড়ছে, তাহলে
আমরা লিখতে পারি দিন সংখ্যা ও হস্তচালিত তাঁতের ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, এখন আমরা সম্পর্ক নির্ণয় করে নিয়েছি। এখন আমরা এভাবে লিখতে পারি, কি চেয়েছে দেখো, হস্তচালিত তাঁতের সংখ্যা চেয়েছে। তাহলে আমরা এখানে লিখব যে নির্ণেয় হস্তচালিত তাঁতের সংখ্যা, তাই তো, হস্তচালিত তাঁতের সংখ্যা কত ছিল? দেখো, যেটা চেয়েছে সেটা আমরা শুরুতেই রাখবো। তাহলে এখানে আমরা লিখে দিব 12 গুণন, তারপরে দেখো কাপড়ের ও হস্তচালিত তাঁতের সরল সম্পর্ক। যেহেতু সরল সম্পর্ক, তাহলে তোমরা জানো আমরা উল্টে দেব। তাহলে উল্টে দিলে আমরা উপরে লিখবো 2700, নিচে লিখবো 1080, গুণন দিন সংখ্যা ও হস্তচালিত তাঁতের ব্যস্ত সম্পর্ক যেহেতু, তাহলে আমরা একই রাখবো। উপরে লিখবো 18, নিচে 15। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি, তাহলে দেখো এখানে এই শূন্যের সঙ্গে এই শূন্য যদি কাটি, যদি আমরা 3 দিয়ে কাটি, তাহলে দেখো 3 6 18, আর 3 দিয়ে 3 3 9, তাহলে থাকছে কত, 1 18। তাহলে 3 6 18 হয়ে গেল। এখন আমরা যদি আবার কাটি, তাহলে 3 12 36, তাই তো, এখানে আমরা কত পাচ্ছি, 3। তাহলে এই 3 দিয়ে আবার যদি কাটাকাটি করি, আবার এইদিকে যদি আমরা কোনাকুটি কাটি, দেখো 3 দিয়ে 3 দুগুনি 6, আবার 15 দিয়ে যদি কাটি, 15 দুগুনি 30, তাহলে 15 আমরা ভেঙে নিব। তাহলে 3 5 15, 5 দিয়ে যাবে যেহেতু এখানে শূন্য আছে। তাহলে 5 5 5 25, এখানে আছে 27, তাহলে 2 এ 0 20, 4 5 20, তাই তো। তাহলে দেখো এই 3 দিয়ে যদি আবার এখানে কাটি, 3 1 কে 3, এখানে আছে 24, তাহলে 3 8 24, তাই তো। তাহলে আমরা কত পাচ্ছি, 18 দুগুনি, উপরে আছে শুধু 18 আর 2, তাহলে আমরা সমান সমান কত পাবো, 18 দুগুনি 36, তাই তো, 36টি। এখন দেখো আমরা এখানে পেলাম 36টি। এখন আমাদের প্রশ্নে আবার কি বলেছে, যে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2 সমস্ত 1/4 গুণ। তাহলে আমাদের এটাও বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 2 সমস্ত 1/4 সমান সমান, আমরা 4 দুগুনি 8 আর 1 9, 9/4, 9/4টি হস্তচালিত হস্তচালিত তাঁত সমান সমান কত, একটি যন্ত্রচালিত তাঁত, তাই তো, ওখানে যন্ত্রচালিত বলেছে, এখানে 4 হবে। তাহলে আমরা লিখব, বইয়ে বলেছে একটি, তাহলে আমরা লিখব একটি যন্ত্রচালিত তাঁত। ঠিক আছে, এখন আমরা ঐকিক নিয়মে করব। যদি আমরা ঐকিক নিয়মে করি, তাহলে আমরা লিখতে পারি একটি হস্তচালিত তাঁত। দেখো এখানে 9/4 যেহেতু আছে, তাহলে 1-এর থেকে কি এটা বড়, যদি বড় হয় তাহলে এটা আমরা এভাবে লিখব, যে উপরে 1, নিচে আমরা কত পাচ্ছি, 9/4। তাহলে আমরা যদি এটাকে উল্টে দেই, তাহলে আমরা কত পাবো, 4/9। ঠিক আছে, ভগ্নাংশ থেকে আমরা এভাবে উল্টে দিলাম, ভাগ থেকে আমরা এভাবে উল্টে দিয়ে, এখন দেখো আমরা লিখতে পারি 36টি হস্তচালিত তাঁত। কেন 36? এই যে দেখো এখানে 36 ছিল, তাহলে আমরা লিখব 36টি হস্তচালিত তাঁত সমান সমান কত পাচ্ছি আমরা, 4/9। এই 4/9টা গুণন কত ছিল, 36। তাহলে 9 দিয়ে যদি কাটি, 4 নং 36, তাহলে 4 4 16 সমান সমান 16টি, তাই তো, 16টি যন্ত্রচালিত তাঁত।
ঠিক আছে, এটাই উত্তর। যেহেতু এখানে বলেছে দেখো যন্ত্রচালিত তাঁত লাগবে, কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে, তাহলে আমরা লিখে দেব 16টি। এটাই উত্তর। এখন দেখো 10 নম্বর অঙ্কটা, 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কত? কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ঐতিহাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে তোমরা জানো যে আমরা ঐকিক নিয়মে প্রথমত এর বিষয়বস্তুটা নির্বাচন করি। তাহলে বিষয়বস্তুটা নির্বাচন করার আগে আমাদের জানতে হবে যে ডান পাশে আমরা কি লিখবো, মানে আমরা শুরুটা কি দিয়ে করব। তো তোমরা জানো যে ডান দিকে শুরু করব আমরা। তো ডান দিকে শুরু করার আগে বিষয়বস্তুটা কি চেয়েছে আমাদের কাছে সেটা আমাদের জানতে হবে। তাহলে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতা, তাহলে কি জানতে চাচ্ছে কতজন কৃষকের। তাহলে কতজন কৃষক যেহেতু চেয়েছে সেহেতু আমরা ডান দিকে আগে লিখব কৃষকের ক্ষমতা, তাই তো। তাহলে চলো খাতায় করা যাক। তাহলে প্রথমে আমরা লিখে নিয়েছি গণিতের ভাষায়। এখন আমাদের বিষয়বস্তু যেটা আমরা ডান দিকে রাখি সেটা আমরা লিখে দিব। তাহলে কি আর লিখবো আমরা? কৃষকের সংখ্যা, তাই তো। কৃষকের সংখ্যা, কৃষকের সংখ্যাটা চেয়েছে, আমরা ডান দিকে লিখে দিলাম। এখন আমরা কি লিখবো? দিন সংখ্যা, দিন সংখ্যা। আর কি চেয়েছে? জমির পরিমাণ, তাই তো, জমির পরিমাণ। আমরা লিখবো জমির পরিমাণ। ঠিক আছে, আমাদের বিষয়বস্তু তিনটা ছিল, আমরা লিখে নিয়েছি। তাহলে জমির পরিমাণ কতটুক ছিল? 2400 বিঘা জমি, দিন সংখ্যা 36, আর কৃষক সংখ্যা হচ্ছে 25। এখন দ্বিতীয় প্যারাতে কি বলেছে দেখো। দ্বিতীয় প্যারাটার দেখার আগে আগে বইয়ে দেখো তোমরা, এখানে কি বলেছে যে জমি যদি অর্ধেক হয়, তাহলে কি বলেছে? অর্ধেক জমি। তাহলে অর্ধেক আমরা কি বুঝবো? যে 2400 আগেরই ছিল, 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা কত পাবো? সমান সমান 1200, তাই তো। 1200 বিঘা জমি, সময় কত? 30 দিন। তাহলে আমরা 30 দিন লিখে দিলাম। এখন আমরা কৃষক সংখ্যাটা বের করব। ঠিক আছে, আমাদের বিষয়বস্তু সম্পূর্ণ হয়েছে। এখন আমরা কি করতে পারি? এর নির্ণয় করতে পারি কি? এদের সম্পর্কটা, ঠিক আছে। তাহলে সম্পর্ক নির্ণয় করব কিভাবে? জমির পরিমাণের সঙ্গে কৃষকের সম্পর্ক, তারপর দিন সংখ্যার সঙ্গে কৃষকের সংখ্যার সম্পর্ক। ঠিক আছে, তাহলে দেখো জমির পরিমাণ যেহেতু 2400 বিঘা, তাহলে কৃষকের সংখ্যা তখন কত ছিল? 25 জন। এখন জমির পরিমাণ কমে এসেছে, 1200 বিঘা হয়েছে, তাহলে কৃষকের সংখ্যাও নিশ্চয়ই কমিয়ে আসবে। তাহলে যেহেতু কমিয়ে আসে, তাহলে এটা আমরা কি করতে পারি? সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব 1 নম্বর দিয়ে যে জমির পরিমাণ, জমির পরিমাণ ও কৃষক সংখ্যা, কৃষক সংখ্যার মধ্যে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় সম্পর্কটা নির্ণয় করব, দিন সংখ্যার সঙ্গে কৃষকের সংখ্যা। দিন সংখ্যা কত বলেছে? 36। 36 দিনে কৃষকের সংখ্যা 25 জন লেগেছে। তাহলে এখন আমরা 30 দিনে যদি ওই কাজটি করি তাহলে কৃষকের সংখ্যা কি কমবে না বাড়বে? দেখো 36 দিন থেকে 30 দিন হয়েছে, তার মানে কি? দিন সংখ্যা কমেছে। দিন সংখ্যা যদি কমে যায় তাহলে কৃষক সংখ্যা বেড়ে যাবে। যদি কৃষক সংখ্যা বেড়ে যায় তাহলে আমরা কি করব? এটাকে আমরা ব্যস্ত সম্পর্ক বলতে পারি, তাই তো। এখন আমরা লিখব দিন সংখ্যা, দিন সংখ্যা ও কৃষক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। এখন আমরা কি লিখব? নির্ণেয় কৃষকের সংখ্যা, কারণ আমাদের এটা চেয়েছে। তাহলে আমরা প্রথমে লিখব নির্ণেয়
কৃষক সংখ্যা, কৃষকের সংখ্যা, কৃষকের সংখ্যা কত? দেখো, আমাদের চেয়েছে যেহেতু কৃষকের সংখ্যা, তাই আমরা 25টা আগে আছে, 25টাই আগে লিখে দেব। তাহলে 25 গুণন জমির পরিমাণ ও কৃষকের সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। তোমরা জানো সরল সম্পর্ক থাকলে আমরা সেটাকে উল্টে দেই। তাহলে আমরা কি করব? উপরে 1200, নিচে 2400 গুণন, তারপরে দিন সংখ্যার সঙ্গে কৃষকের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক থাকলে আমরা একই রাখবো। তাহলে উপরে 36, নিচে 30। ঠিক আছে, এখন যদি আমরা কাটাকুটি করি, তাহলে দেখো এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটতে পারি, আবার এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটতে পারি। এখন দেখো, 3 দিয়ে যদি কাটি, 3 4 12, 3 10 30, তাই তো? এখন যদি আবার কাটি, 4 দিয়ে 4 6 24। আবার দেখো, 5 দুগুণি 10, ওই 5 দিয়ে আবার 5 5 25, তাই তো? তারপর এই 6 দিয়ে আবার 6 6 36। তাহলে এই 2 দিয়ে আবার আমরা কাটতে পারি, 3 দুগুণি 6। তাহলে আমরা কত পাচ্ছি? দেখো, উপরে 5, এইদিকে 3। তাহলে আমরা সমান সমান কত পাচ্ছি? 3 5 15। 15, 15টা কি? কৃষক সংখ্যা, তাই তো? কৃষক সংখ্যা। এখন আমাদের বইয়ে কি বলেছে? যে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাসিক পদ্ধতিতে করতে বলেছে, তাই তো? ট্রাক্টরের ক্ষমতা ও কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাসিক পদ্ধতিতে করতে বলেছে। এখন দেখো, তাহলে আমরা কি বুঝলাম? একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষক সংখ্যার সমান, তাই তো? যেহেতু প্রশ্নে বলেছে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের সমান, কৃষকের ক্ষমতার সমান, তাহলে একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের সমান। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি, সুতরাং একটি ট্রাক্টরের ক্ষমতা, একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের সমান। এটাই আমাদের উত্তর। এখন 11 নম্বরটা দেখো, একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পর ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিল। 10 দিনে কোচিন পৌঁছলো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হবে, ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে দেখো, তোমরা যতটা মনে করছো এই অঙ্কটা যত বড়, ঠিক কিন্তু তত বড় নয়। ঠিক আছে? তো আমরা করার আগে বিষয়বস্তুটাকে জানবো। তাহলে বিষয়বস্তুটা কি দেখো? 36 জন নাবিক, আচ্ছা প্রতিদিন 850 গ্রাম, একটা গ্রাম পেলাম। কত দিনে? 13 দিনে। তাহলে আমরা ৩ টা বিষয়বস্তু পেলাম। এখন আমরা যে বিষয়বস্তুটা থেকে শুরু করব, সেই শুরুটা কোত্থেকে করব? তাহলে তোমরা জানো যে আমরা ডান দিক থেকে শুরু করি। তো ডান দিক যেটা চেয়েছে সেটা থেকেই তো আমরা শুরু করব। তাহলে আমাদের কি চেয়েছে দেখো, প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে। তাহলে দেখো কি বলেছে? খাবারের পরিমাণের কথা বলেছে, তাই না? তাহলে আমরা খাবারের পরিমাণটা ডান দিকে রাখবো। তাই তো? তাহলে খাতায় করা যাক এখন। দেখো, অঙ্কটা আমরা খাতায় তুলে নিয়েছি। ১ম এই লিখে নিয়েছি গণিতের ভাষায়। তাহলে আমরা ডান দিক থেকে শুরু করব। এখন কি লিখতে পারি? যে নাবিকের প্রতি নাবিকের দৈনিক খাবার, আমরা এভাবে লিখব যে নাবিকের দৈনিক খাবার। নাবিকের দৈনিক খাবার কি আছে? গ্রামে আছে। তাহলে আমরা এখানে গ্রাম লিখে দিব, তাই তো? নাবিকের দৈনিক খাবার পেলাম আমরা। এখন আমরা কি লিখতে পারি? শুরুর থেকে লিখব। এখন আমরা লিখব হচ্ছে নাবিকের সংখ্যা, তাই তো? নাবিকের
সংখ্যা, নাবিকের সংখ্যা। তারপর আমরা কি পাচ্ছি? দিন সংখ্যা। তাহলে নাবিক সংখ্যা হলো, এখন আমরা লিখব দিন সংখ্যা। ঠিক আছে? তাহলে এখন আমরা বিষয়বস্তুটা লিখব। কি বলেছে দেখো? এখানে বলেছে যে ৩৬ জন নাবিক সহ প্রত্যেক দিন প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিনে ৮৫০ গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করল। তাহলে খাবার কত? ৮৫০ গ্রাম। নাবিক সংখ্যা কত? ৩৬ জন। এখন আমরা দিন সংখ্যাটাতে আসব। দিন সংখ্যা কি বলেছে? কিন্তু ১৩ দিন পরে ২৫ দিনে যাত্রা শুরু করেছিল। এখানে দেখো কোচিন যেতে ২৫ দিন সময় লাগে। কিন্তু ১৩ দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে ১৫ জন নাবিককে উদ্ধার করে। তার মানে ২৫ দিনের সময় লাগার কথা ছিল, সেখানে ১৩ দিন হতে না হতে কি হয়েছে? ১৫ জন নাবিককে উদ্ধার করেছে। তাহলে আমরা কি করতে পারি? এই ২৫ থেকে ১৩ কে বিয়োগ করে দিতে পারি। তাই তো? তাহলে এভাবেই লেখা যায় যে আমরা লিখব নাবিক সংখ্যা কত ছিল? ৩৬ জন। আচ্ছা, দিন সংখ্যা কত? আমি তোমাদের বলেছি যে ২৫ জনের থেকে ১৩ জন আমরা বিয়োগ করে দিব। কত পাচ্ছি? ১২। তাই তো? ২৫ দিনের থেকে ১৩ দিন বিয়োগ করে দিয়েছি। এখন দেখো নাবিকের দৈনন্দিন খাবার কত গ্রাম ছিল? ৮৫০ গ্রাম। এটা কিন্তু একজনকে, একজনের খাবারের কথা বলেছে। ঠিক আছে? এখন দ্বিতীয় প্যারাতে আমরা লিখতে পারি দেখো যে কি বলেছে? ১৫ জন নাবিককে উদ্ধার করেছে এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে ১০ দিনে কোচিন পৌঁছেছে। তাহলে ১৩ দিন পরে ১৫ জন নাবিককে তারা উদ্ধার করেছে। তার মানে কি? আগে ছিল ৩৬ জন, এখন হয়েছে কতজন? ১৫ জন। তাই তো? তোমরা দেখতে পাচ্ছ কিনা? আগে ছিল ৩৬ জন, এখন হয়েছে ১৫ জন। তার মানে বেড়েছে। তাই তো? উদ্ধার করে যেহেতু তাদের জাহাজে নিয়েছে, তাহলে কি হবে? তাদের সঙ্গে এড হয়ে যাবে বা যুক্ত হয়ে যাবে। এখন আবার সেই খাবার খেয়েই তারা ১০ দিনে কোচিন পৌঁছে যায়। ঠিক আছে? তাহলে আমরা লিখব আগে ছিল ৩৬ জন, আবার নতুন ১৫ জন এসেছে। তাহলে কত হচ্ছে টোটাল? ৫১ জন। দিন সংখ্যা কত? ১০ দিনে পৌঁছে গিয়েছিল কোচিন। এখন নাবিক কতটুক করে প্রতিজন নাবিক, একজন করে নাবিক কতটুক করে খাবার খেয়েছে সেটা হিসাব করতে হবে। ঠিক আছে? তো আমাদের বিষয়বস্তু এখন আমরা সম্পূর্ণ করেছি। এখন আমরা এদের সম্পর্ক নির্ণয় করব। সম্পর্ক নির্ণয় করার সময় নাবিক সংখ্যার সঙ্গে নাবিকের প্রতি দৈনিক খাবারের সম্পর্কটা আগে নির্ণয় করব। তারপর দিন সংখ্যার সঙ্গে নাবিকের দৈনিক খাবারের সম্পর্ক নির্ণয় করব। ঠিক আছে? ঠিক আগের অঙ্কগুলোর মতন করেই তাহলে আমরা লিখব এখন। এখন দেখো নাবিক সংখ্যা কত আছে? সম্পর্ক নির্ণয় করার আগে ৩৬ জন নাবিক ৮৫০ গ্রাম করে প্রতি নাবিক তাদের খাবার এটা ছিল। তার মানে ৩৬ জন নাবিকের খাবার তারা প্রত্যেকেই কত করে পাচ্ছিল? ৮৫০ গ্রাম করে পাচ্ছিল দৈনিক। কিন্তু নাবিক সংখ্যা ৩৬ থেকে ৫১ জন হয়ে গেছে। তার মানে কি? নাবিক সংখ্যা বেড়ে গিয়েছে। তো নাবিক সংখ্যা বেড়ে গিয়ে নাবিকের দৈনিক খাবারের কি পরিমাণটা কি কমে যাবে না? দেখো তো তার ৮৫০ গ্রাম মানে খাবারের সংখ্যাটা, যে পরিমাণটা ছিল সেটা তো সীমিত। কিন্তু তাদের নাবিক সংখ্যাটা তো আর সীমিত নয়। তো নাবিক সংখ্যা কি হয়েছে? বেড়ে গিয়েছে। তো ৩৬ জনের থেকে ৫১ জন হয়ে গিয়েছে। তার মানে কি? তাদের যে খাবার ছিল দৈনিকের প্রত্যেকের যে মানে মাথাপিছু যে খাবারটা ছিল ৮৫০ গ্রাম করে, সেটা নিশ্চয়ই কমে যাবে। তাই না? যদি খাবারটা কমে যায় তাহলে কি হচ্ছে দেখো, এটা আমরা ব্যস্ত সম্পর্ক। তাই তো? এখানে একটু ভালো করে খেয়াল কইরো। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আরেকবার দেখে নিবে, বুঝে যাবে। তাহলে এখন আমরা ১ নম্বর সম্পর্কটা কি পেলাম? দেখো ১ নম্বর দিয়ে ছত এই যে নাবিক সংখ্যা আর নাবিকের দৈনন্দিন খাবার সংখ্যা আমরা পেলাম যে নাবিক সংখ্যা ও আমরা লিখব নাবিক সংখ্যা ও নাবিকের নাবিকের প্রতি দৈনিক দৈনিক খাবার
এর মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে। এখন আমরা ১ম টার যে সম্পর্ক সেটা আমরা নির্ণয় করেছি। এখন আমরা ২য় সম্পর্কটি নির্ণয় করতে পারি। তাহলে আমরা ২য় সম্পর্কটি নির্ণয় করব দিন সংখ্যার সঙ্গে নাবিকের সংখ্যার। তাই তো? এখন দেখো দিন সংখ্যা কত আছে? ১২। দিন সংখ্যা ১২ নাবিকের দৈনিক খাবারের পরিমাণ কতটুক ছিল? ৮৫০ গ্রাম। এখন দেখো ১২ দিনের আগেই তারা ১০ দিন হয়ে গেছে। ১২ দিনের থেকে তারা ১০ দিন পেয়ে গেছে। তাই তো? তার মানে কোচিন তাড়াতাড়ি পৌঁছে গিয়েছে যেহেতু, তাহলে সময়ের আগে পৌঁছে যাওয়ার কারণে তাদের দিন সংখ্যাটাও কমে গিয়েছে। তাহলে দিন সংখ্যাটা কমে গিয়েছে যখন, তখন তাহলে দেখো তারা ২ দিনের খাবার বেঁচে থাকছে, তাই না? ১২ দিনের খাবার যেটা খাওয়ার কথা ছিল ৮৫০ গ্রাম করে প্রতি নাবিকের। কিন্তু তাদের দিন সংখ্যা কি হয়েছে? ১২ দিন থেকে ১০ দিন হয়ে গেছে। তারা কোচিন তাড়াতাড়ি পৌঁছে গেছে। তাই তো? তাহলে কি হয়েছে দেখো, ১০ দিন যেহেতু খাবার তারা দিন সংখ্যা পাচ্ছে, তাহলে খাবারের পরিমাণটা নিশ্চয়ই বেড়ে যাবে। তাই না? তাদের আর ৮৫০ গ্রাম করে একজনের খেতে হবে না। বেশি করে খেতে পারবে। তাই না? দিন সংখ্যা যেহেতু কমে এসেছে। তাহলে এটা আমরা কি ভাবতে পারি? ব্যস্ত সম্পর্ক। তাহলে ঠিক একইভাবে আমরা লিখতে পারি দিন সংখ্যা দিন সংখ্যা ও নাবিকের লিখব নাবিকের প্রতি দৈনিক খাবারের মধ্যে ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে? এখন আমাদের সম্পর্ক নির্ণয় হয়ে গেছে। এখন আমরা ঠিক এভাবেই করব। দেখো কি চেয়েছে আমাদের কাছে নাবিকের দৈনিক খাবারের পরিমাণ। এটা যেহেতু চেয়েছে, তাহলে আমরা এখান থেকেই শুরু করতে পারি। তাই তো? এখন আমরা লিখতে পারি দেখো যে নির্ণেয় নির্ণেয় নাবিকের নাবিকের দৈনিক খাবার নাবিকের দৈনিক খাবার কত আছে? ৮৫০। যেটা চেয়েছে সেটা আমাদের কত? ৮৫০, তাই আমরা ৮৫০ লিখে দিয়েছি। এখন কি বলেছে? দৈনিক খাবার ও ও নাবিকের প্রতি দৈনিক খাবারের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তোমরা জানো ব্যস্ত সম্পর্কের সময় আমরা উল্টে দিব না, যা আছে তাই লিখব। তাহলে কি আছে? ৩৬ নিচে ৫১ গুণন দিন সংখ্যা ও নাবিকের প্রতি দৈনিক খাবারের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে এটাও ঠিক একইভাবেই লিখব। ১২ উপরে নিচে ১০। এখন যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য কাটতে পারি। তাই তো? এখন দেখো ১৭ দিয়ে যদি কাটি ৩ × ১৭ ৫১, তাহলে ৫ × ১৭ ৮৫। তাই তো? তাহলে দেখো এই ৩ দিয়ে আবার যদি কাটি ৩ × ৪ = ১২। তাহলে আমরা উপরে কত পাচ্ছি? ৪ × ৫ = ২০ আর ৩৬। তাহলে ২০ আর ৩৬ আমরা এখানে গুণ করে নেব। ৩৬ নিচে ২০। তাহলে দেখো ৬ শূন্যে ০, ৩ শূন্যে ০ গুণন ৬ দুগুণী ১২, ৬ দুগুণী ১২ হাতের ১, ৩ দুগুণী ৬ আর ১ ৭। তাহলে আমরা কত পেলাম? ৭২০। তাই তো? তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে? যে তাদের কতটুক করে খাবারের প্রয়োজন হবে? তাই তো? তাহলে আমরা লিখতে পারি তাদের প্রতিদিন দৈনিক খাবারের পরিমাণ আমরা লিখব এইভাবে, দৈনিক খাবারের পরিমাণ ৭২০ গ্রাম। ঠিক আছে?
তোমরা যতটা বড় অঙ্ক দেখেছিলে দেখো তো এত বড় কি হয়েছে? তাহলে এখন আমরা ১২ নম্বরটা করব। ১২ নম্বরটা কি বলছে দেখো, একটি গ্রামে ৩৬ জন লোক প্রতিদিন ৬ ঘন্টা কাজ করে ৮ দিনে ১২০০ মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও ৬ জন লোক কাজটির সাথে যুক্ত হলে এবং দৈনিক কাজের পরিমাণ আরও ২ ঘন্টা বাড়ানো হলো, এখন ৯ দিনে কত দৈর্ঘ্য রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। আমাদের এখানে বিষয়বস্তু কয়টা ছিল দেখো তো? ৩৬ জন লোক ৬ ঘন্টা ৮ দিনে ১২০ মিটার। তার মানে আমরা বুঝতে পারলাম যে, আমরা যে এর আগের অঙ্কগুলো করেছি তাদের কি বিষয়বস্তু কয়টা ছিল? ৩ টে। তাহলে এখন এই অঙ্কটাতে আমরা পাচ্ছি কয়টি বিষয়বস্তু? ৪ টি। তাহলে ৪ টি বিষয়বস্তু যেহেতু পেয়েছি, তাহলে আমরা ঠিক এইভাবেই করব। আর আমাদের বিষয়বস্তুর আমরা শুরুটা থেকে করব? ডান দিক থেকে। তো ডান দিকে আমরা কি চাচ্ছে দেখো? আ দৈর্ঘ্য ৯ দিনে কত দৈর্ঘ্য রাস্তা? তার মানে কি? রাস্তার কতটুক বা রাস্তার পরিমাণ যেটা, সেটা চেয়েছে। তাহলে আমরা ঠিক লিখব। আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি। ১ম এই লিখে নিয়েছি গণিতের ভাষায়। এখন আমরা শুরুবাত যে করব বিষয়বস্তুটা, সেটা আমরা ডান দিক থেকেই করব। তাহলে কি চেয়েছিল? রাস্তার পরিমাণ। আমরা লিখব রাস্তার পরিমাণ, রাস্তার পরিমাণ কতটুক, কি ইসের এককে ছিল? মিটার। আমরা লিখব মিটার। ঠিক আছে? তারপরে বিষয়বস্তু যেহেতু আমাদের ৪ টা, তাহলে নেক্সট আমরা লিখব কাজের সময়। কাজের সময়টা কত ছিল দেখো? এখানে কি বলেছে? আম এখন বলেছে কি? কাজের সময়। আচ্ছা ঠিক আছে, ১ম থেকেই করে দেখো। যদি আমরা ১ম থেকে করি তোমাদের বুঝানোর সুবিধায়, তাহলে দেখো শুরুতে কি বলেছে? লোক সংখ্যা। তাহলে লোক সংখ্যা কত? ৩৬ জন। তারপরে দিন সংখ্যা কত? ৮ দিন। তাহলে প্রতিদিন কয় ঘন্টা কাজ করবে? ৬ ঘন্টা। বুঝলে? এখন আমরা এভাবে লিখব। যে লিখব আমরা ১ম এ লোক সংখ্যা। লোক সংখ্যা, লোক সংখ্যা কত? কি এককে আছে? জন। তারপরে কি আছে? দিন সংখ্যা। আমরা লিখব দিন সংখ্যা। হলো? এখন আমরা কি লিখব? দৈনিক কাজের সময়। তাই তো? বা লিখে দিব কাজের সময়। কাজের সময়। কাজের সময় কত ছিল? ঘন্টায়। আমরা ঘন্টায় লিখে দিলাম। এখন আমাদের বিষয়বস্তুটা আমরা নির্বাচন করব। ঠিক আছে? তাহলে লোক সংখ্যার নিচে আমরা কত পেয়েছিলাম? ৩৬ জন। ঠিক আছে? দিন সংখ্যা কত? ৮ দিন। তাই তো? কাজের সময় কত ছিল? ৬ ঘন্টা। লিখে দিলাম। এখন রাস্তার পরিমাণ কত মিটার ছিল? ১২০ মিটার। তাহলে আমরা ১২০ মিটার লিখব মিটারের নিচে ১২০ মিটার। এখন দেখো ১ম এর প্যারাটা তো আমরা লিখে নিলাম। এখন আমাদের ২য় প্যারা কি বলছে? যে ৬ জন লোক কাজটির সাথে যুক্ত হলো। আরো ৬ জন লোক কাজটির সাথে যুক্ত হলো। তাহলে আগে কতজন লোক ছিল? ৩৬ জন। এখন কতজন হয়েছে? ৬ জন। তাহলে আমাদের এটা যোগ করতে হবে, মোট করতে হবে, তাই তো? তাহলে আমরা লিখব ৩৬ যোগ ৬। কত পেলাম আমরা? ৪২ জন। তারপরে কি বলেছে? দিন সংখ্যা কত? এখন দেখো দিন সংখ্যা কত বলেছে? ৯ দিন। তাহলে আমরা লিখব ৯ দিন। হলো? এখন কি বলেছে? ঘন্টা। তাহলে দেখো এখানে ঘন্টার জায়গায় কি বলেছে? যে ২ ঘন্টা করে বাড়ানো হলো। তাহলে আগে কত ঘন্টা ছিল? ৬ ঘন্টা। এখন আরো বাড়ানো হলো কত? ২ ঘন্টা। তাহলে এটাও আমরা একসঙ্গে নিয়ে নিব। আমরা লিখতে পারি ৬ যোগ ২ সমান আমরা কত পাচ্ছি? ৮ ঘন্টা। এখন আমাদের রাস্তার পরিমাণ যে আছে, কত মিটার কাজ হবে সেটা আমাদের বের করতে হবে। বোঝা গেল? এখন আমাদের বিষয়বস্তু সম্পূর্ণ হয়েছে। এখন আমরা কি করব? ঠিক একইভাবে আম আ ওদের সম্পর্ক নির্ণয় করব। দেখো আমাদের সম্পর্ক নির্ণয় করার আগে তোমরা জানো যে আমরা আলাদা ভাবে করি। আগে লোক সংখ্যার সঙ্গে আমরা গত অঙ্কগুলোতে
আমরা ৩টা বিষয় নির্ণয় করেছি, ৩টা সম্পর্ক। ২টা সম্পর্ক নির্ণয় করেছি। এখানে আমরা ৩টা সম্পর্ক নির্ণয় করব। ঠিক আছে? ১ম এ লোক সংখ্যার সঙ্গে রাস্তার পরিমাণ, তারপরে দিন সংখ্যার সঙ্গে রাস্তার পরিমাণ, তারপরে কাজের সময়ের সঙ্গে রাস্তার পরিমাণ। বোঝা গেল? তাহলে আমরা ১ নাম্বার দিয়ে লিখব যে দেখো লোক সংখ্যার সঙ্গে যেহেতু রাস্তার পরিমাণ রাস্তার পরিমাণ কি মিটারে, এটার সঙ্গে সম্পর্ক নির্ণয় করব। তাহলে দেখো ৩৬ জন লোক ১২০ মিটার কাজ করছে। তাই তো? ১২০ মিটারের রাস্তা তৈরি করছে। তাহলে সেই ৩৬ জনের জায়গায় যদি ৪২ জন লোক আসে, তার মানে কি ৩৬ জন থেকে ৪২ জন হয়েছে, লোক সংখ্যা বেড়ে গিয়েছে। লোক সংখ্যা যদি বেড়ে যায়, তার মানে কি রাস্তার পরিমাণটাও বাড়বে। তাই তো? রাস্তার কাজটা একটু এগিয়ে যাবে। তাই না? তাহলে এটা আমরা কি সম্পর্ক বলব? সরল সম্পর্ক। আমরা লিখব লোক সংখ্যা লোক সংখ্যা ও রাস্তার পরিমাণ পরিমাণের মধ্যে সরল সম্পর্ক। সরল সম্পর্ক। এখন আমরা ২য় সম্পর্কটা নির্বাচন করব। এখন দিন সংখ্যার সঙ্গে রাস্তার পরিমাণের সম্পর্কটা নির্ণয় করব। তাহলে দেখো, তাহলে দিন সংখ্যা কত আছে? ৮। রাস্তার পরিমাণ কত? ১২০ মিটার। তার মানে ৮ দিনে ১২০ মিটার যেহেতু কাজটি হচ্ছে, তাহলে ৮ থেকে যদি ৯ দিন হয়, তার মানে কি দিন সংখ্যা বেড়ে যায়। দিন সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে কি রাস্তার কাজটাও একটু বেড়ে যাবে। তাই না? তাহলে এটাও আমরা কি সরল সম্পর্ক ধরতে পারি। আমরা লিখব দিন সংখ্যা ও রাস্তার পরিমাণের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। এখন আমরা ৩ নম্বর সম্পর্কটা নির্ণয় করব। তাহলে ৩ নম্বর দিয়ে দেখতে পাচ্ছ কাজের সময় ও রাস্তার পরিমাণ। তাই তো? তার মানে কাজের সময় হচ্ছে কত? ৬ ঘন্টা। ৬ ঘন্টায় ১২০ মিটার কাজ হচ্ছে। আর ৮ ৬ ঘন্টা থেকে কি হলো? সময় বাড়িয়ে দেওয়া হলো কত? ৮ ঘন্টা। তাহলে ৮ ঘন্টায় কি কাজের পরিমাণটা কি বাড়বে কি কমবে? অবশ্যই ৬ ঘন্টা থেকে ৮ ঘন্টা যেহেতু হয়েছে, তাহলে কাজের গতিবেগটাও বাড়বে। তাই না? রাস্তা একটু তাড়াতাড়ি তৈরি মানে রাস্তা একটু বেশি তৈরি হবে, যে পরিমাণে হচ্ছিল তার থেকে একটু বেশি হবে। তাহলে এটা আমরা কি সরল সম্পর্ক ধরতে পারি। এখন আমরা লিখব কাজের আমরা লিখব কাজের সময় ও রাস্তার পরিমাণের মধ্যে সরল সম্পর্ক। তাহলে আমাদের সম্পর্ক নির্বাচন হয়ে গেছে। কত হলো দেখো? যে কয়টা সম্পর্ক চেয়েছে আমরা সেটা নির্বাচন করেছি। এখন আমাদের কাছে কি চেয়েছে? রাস্তার পরিমাণ। রাস্তার পরিমাণের বিষয়বস্তুটা চেয়েছে আমাদের কাছে। তাহলে কি ১২০ মিটার এখানে আছে। তাহলে আমরা ১ম এই লিখব নির্ণেয় রাস্তার পরিমাণ। তাই তো? নির্ণেয় রাস্তার পরিমাণ নির্ণেয় রাস্তার পরিমাণ কত? দেখো এখানে আছে ১২০ মিটার। আমরা আগেই ১২০ মিটারটা লিখে দিব। তারপরে কি? সম্পর্ক কি বলেছে? লোক সংখ্যা ও রাস্তার পরিমাণের মধ্যে সরল সম্পর্ক। লোক সংখ্যা আর রাস্তার মধ্যে যদি সরল সম্পর্ক হয়, তোমরা জানো সরল সম্পর্ক থাকলে আমরা উল্টে দিই। আর ব্যস্ত সম্পর্ক থাকলে আমরা সেটাকে একই রাখি। তাহলে আমরা কি করতে পারি? ৪২ টাকে উপরে দেব, ৩৬ টাকে নিচে দিব। তাহলে ১ম এ আমরা লিখব উপরে ৪২, নিচে ৩৬। ঠিক আছে? তারপরে দিন সংখ্যা ও রাস্তার পরিমাণের মধ্যে কি সরল সম্পর্ক? তাহলে যদি সরল সম্পর্ক হয় ঠিক একইভাবে এটাও উল্টে যাবে, উপরে ৯ যাবে, নিচে ৮ আসবে। গুণন দিয়ে কাজের সময়ের সঙ্গে রাস্তার পরিমাণের কি সরল সম্পর্ক? তাহলে এটাও আমরা উল্টে দিতে পারি। উপরে কত লিখব? ৮, নিচে কত? ৬, তাই তো? এখন যদি আমরা কাটাকাটি করি, দেখতে পাচ্ছ ৬, ৬ কত হয়? ৩৬। আবার ৬ ৭ ৬ ৭ ৪২, তাই তো? এখন যদি আমরা আবার কাটাকাটি করি, এই ৮ এর সঙ্গে আমরা এই ৮ কাটতে পারি, তাই না? এখন যদি এই ৩ দিয়ে কাটি, ৩ তিরিকে ৯, ৩ দুগুনি ৬, তাই তো?
এখন এই ৬ দিয়ে যদি ১২০ কে কাটি, তাহলে দেখো এখানে ৩ দুগুনি ৬ আগে করে নেই। তারপর এই ২ দিয়ে যদি আবার ১২০ কে কাটি, তাহলে ৬ দুগুনি ১২, তাই তো? আর এই শূন্যে ০। এখন দেখো এই ২ দিয়ে যদি আবার ৬০ কে কাটি, আমরা কত পাচ্ছি? ৩০ দুগুনি ৬০, তাই তো? এখন উপরে রয়ে আছে কত? ৩ আর ৭, তাহলে আমরা সমান, সমান কত পাবো? ৩ ৭ ২১, শূন্যের ০। ২১০ টা কি? মিটার। আমরা লিখব মিটার। তাহলে প্রশ্নে কি বলেছে দেখো, ৯ দিনে কত দৈর্ঘ্য রাস্তা তৈরি করা যাবে? তাহলে আমরা এখন লিখতে পারি ৯ দিনে ২১০ মিটার রাস্তা তৈরি করা যাবে। তাই তো? সুতরাং ৯ দিনে ২১০ মিটার রাস্তা তৈরি করা যাবে। ঠিক আছে? তাহলে এখন ১৩ নাম্বারটা দেখো কি বলেছে? ২৫০ জন লোক ৫০ মিটার দৈর্ঘ্য, ৩৫ মিটার প্রস্থ এবং ৫.২ মিটার গভীর একটি পুকুর প্রতিদিন ১০ ঘন্টা কাজ করে ১৮ দিনে কাটতে পারে। ৬৫ মিটার দৈর্ঘ্য, ৪০ মিটার প্রস্থ এবং ৫.৬ মিটার গভীর অপর একটি পুকুর ৩০০ জন লোক প্রতিদিন ৮ ঘন্টায় কত কত দিনে কাটতে পারবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তোমরা অঙ্কটাকে যতটা কঠিন মনে করছো ঠিক ততটা নয়। আর একটু মনোযোগ দিয়ে শুনবে যে এখানে মিটার, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা এগুলা একটু ডিপলি দেখে নেবে। ঠিক আছে? এখন আরেকটি জিনিস বোঝো যে দেখো ৫০ মিটার দৈর্ঘ্য, ৩৫ মিটার প্রস্থ এবং ৫.২ মিটার গভীরতা। এই যে দৈর্ঘ্য, প্রস্থ যে দেওয়া আছে সেটাকে যদি আমরা একসাথে গুণ করি তাহলে আমরা কি পাবো? ঘনমিটারে পেয়ে যাবো। তাহলে আমরা কি করব? ঘনমিটারে করব। এখন আমাদের বিষয়বস্তু যে নির্বাচন করব, বিষয়বস্তুটা নির্বাচন করার আগে আমরা শুরুটা কোত্থেকে করব? যেটা চেয়েছে সেটা থেকেই শুরু করব। তাহলে কি বলেছে দেখো, ৮ ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবে? এই কত দিনে কথাটা থেকেই আমরা বিষয়বস্তু নির্বাচন করি। তাহলে কি? আমরা ডান দিকে লিখব, এই যেটা চেয়েছে কত দিনে। অঙ্কটা খাতায় তুলে নিয়েছি দেখো, কি বলেছে? গণিতের ভাষায়। গণিতের ভাষায় লিখে নিয়ে আমরা এখন কি বলেছে? কতদিন। তাহলে যেহেতু কতদিন বলেছে আমরা লিখতে পারি কি? দিন সংখ্যা। তাহলে আমরা লিখব দিন সংখ্যা। দিন সংখ্যা। আরেকটা বিষয়বস্তু কি বলেছে? দৈনিক কাজের সময় ঘন্টায় আছে, তাই না? দৈনিক কাজের সময় কিসে আছে? ঘন্টায়। তাহলে আমরা লিখব ঘন্টায়। ঠিক আছে? এখন দেখো কি বলেছে আর? লোক সংখ্যা। আমরা লিখব লোক সংখ্যা। তারপরে কি বলেছে? পুকুরের আয়তন। আমরা লিখব পুকুরের আয়তন। পুকুরের আয়তন কত? ঘন সেমি, কারণ আমরা গুণ করে দেব সবগুলোকে। আমরা তার জন্য কি লিখব? ঘন মিটার। ঠিক আছে? সেমি না লিখে ঘনমিটার লিখলাম। ঠিক আছে? দেখো এটা যেহেতু আ ৫০ মিটার, ৩৫ মিটার, তারপরে কি ৫.২ মিটারে আছে, তার জন্য এটা আমরা ঘনমিটার, ঘন সেন্টিমিটার না, আমি হয়তো ঘন সেমি বলে দিয়েছি। তারপরে দেখো আমাদের বিষয়বস্তুটা লেখা হয়ে গেছে। এখন আমরা কি লিখতে পারি? যা, যা চেয়েছে তাই, তাই লিখে দিব। তাহলে দেখো ১ম এ আমরা লিখব কি? কি চেয়েছে দেখো? লোক সংখ্যা। আগে আমরা লোক সংখ্যাটা লিখে নিই। ঠিক আছে? ২৫০ জন। তাহলে লোক সংখ্যার জায়গায় ২৫০। তারপরে কি? পুকুরের আয়তন কত? তাহলে আয়তন কত চেয়েছে দেখো তো? এখানে কি বলেছে? ২৫০ জন লোক, ৫০ মিটার দৈর্ঘ্য, ৩৫ মিটার প্রস্থ এবং ৫.২ মিটার গভীরতা। তাহলে আমরা এখানে লিখে নিব যে ৫০ গুণন ৩৫ গুণন ৫.২। এটা কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ আর কি? গভীরতা। তাহলে কি হয়ে গেল? ঘনমিটার। তারপরে কি চেয়েছে দেখো?
দৈনিক কাজের সময়। তাহলে কাজের সময় আমরা কত পাচ্ছি দেখো তো এখানে? কাজের সময় আমরা পাচ্ছি এখানে ১০ ঘন্টা। তাহলে আমরা লিখব এখানে ১০ ঘন্টা। ঠিক আছে? এখন দিন সংখ্যা কত বলেছে? দিন সংখ্যা বলেছে ১৮ দিন। তাহলে আমরা লিখব ১৮ দিন। এর পরের প্যারায় কি বলেছে? এর পরের প্যারায় বলেছে কি দেখো? ৬৫ মিটার দৈর্ঘ্য, ৪০ মিটার প্রস্থ এবং ৫.৬ মিটার গভীরতা। তাহলে আমরা এই পুকুরের আয়তনের জায়গায় আমরা লিখতে পারি ৬৫ মিটার দৈর্ঘ্য, ৪০ মিটার প্রস্থ গুণন ৫.৬ মিটার গভীরতা। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা হয়ে গেল। এখন কি বলেছে দেখো? লোক সংখ্যা বলেছে ৩০০ জন। লোক সংখ্যা ৩০০ জন। আর সময় কত বলেছে দেখো? ৮ ঘন্টা। তাহলে আমরা কত পাচ্ছি? এখন মোট আমাদের দিন সংখ্যা বের করতে হবে। আমাদের বিষয়বস্তু এখন আমরা লিখে নিয়েছি। এখন আমরা কি করতে পারি? এদের সম্পর্ক নির্ণয় করব। তাই তো? তাহলে ১ম সম্পর্কটা আমরা নির্ণয় করব পুকুরের আয়তনের সঙ্গে দিন সংখ্যার। তোমরা এত কিছু না দেখে একটা জিনিস দেখো, এখানে কত বলেছে? আয়তন বলেছে ৫.২ আর ৫.৬। তাহলে আয়তন ৫.২ থেকে ৫.৬ হয়েছে। তার মানে কি বেশি হয়েছে না? এই জায়গাটা অনেক সহজ করে দিচ্ছি। এই জায়গাটাতে দেখো ৫.২ থেকে ৫.৬ তার মানে কি পুকুরের আয়তনটা বেড়ে গিয়েছে। যদি বেড়ে যায় তাহলে দিন সংখ্যা কি বেড়ে যাবে। তাহলে এটা আমরা কি লিখব? সরল সম্পর্ক। তাহলে ১ নম্বর সম্পর্ক আমরা লিখব যে পুকুরের আয়তন ও দিন সংখ্যা দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। সরল সম্পর্ক। ঠিক আছে? এখন আমরা দ্বিতীয় সম্পর্কটি নির্বাচন করব লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার। দেখো লোক সংখ্যা কত বলেছে? ২৫০ জন লোক কত দিনে? ১৮ দিনে। তাই তো? তো ২৫০ থেকে লোক সংখ্যা কি হয়েছে? ৩০০ জন। তার মানে কি বেশি বেড়ে গিয়েছে, ৫০ জন বেড়ে গিয়েছে। তাহলে লোক সংখ্যা যদি ২৫০ থেকে ৩০০ জন হয়, লোক সংখ্যা বেড়ে যায়, তাহলে কি দিন সংখ্যা কি কম লাগবে? তাই তো? দিন সংখ্যা যদি কম লাগে তাহলে এটা কি ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা ২ নম্বর দিয়ে লিখতে পারি লোক সংখ্যা লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে? ৩ নম্বর সম্পর্কটা দেখো, দৈনিক কাজের সময় আর দিন সংখ্যার সঙ্গে যেহেতু আমরা বের করব, তাহলে দৈনিক কাজের সময় কত? ১০ ঘন্টা। ১০ ঘন্টা কাজ করে দিন সংখ্যা কত লাগছে? ১৮ দিন। কিন্তু ১০ ঘন্টা কাজ না করে তারা এখন কি করছে? ৮ ঘন্টা করে কাজ করছে। ৮ ঘন্টা করে যেহেতু কাজ করে, তাহলে কি দিন সংখ্যা তাদের বেশি লাগবে। তাই তো? স্বাভাবিক। তাহলে কি আমরা বুঝতে পারছি ১০ দিন কাজ করছে আর সরি ১০ ঘন্টা কাজ করে দিন সংখ্যা লাগছে ১৮ দিন। আর ৮ ঘন্টা কাজ করে দিন সংখ্যা বেশি লাগবে। এর জন্য আমরা কি বুঝতে পারলাম? যে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি ৩ নম্বর দিয়ে আ দৈনিক কাজের সময় ও দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক। দেখো আমাদের সম্পর্ক যেহেতু নির্বাচন করা হয়ে গেছে, এখন আমরা এভাবে লিখতে পারি, কি চেয়েছে দেখো আমাদের কাছে? দিন সংখ্যা। তাহলে আমরা দিন সংখ্যা থেকেই শুরু করব। তাহলে সুতরাং নির্ণেয় দিন সংখ্যা নির্ণেয় দিন সংখ্যাটা কত? ১৮। তাহলে ১৮ টা লিখে আমরা গুণ চিহ্ন দিব। পুকুরের আয়তন ও দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক, তোমরা জানো সরল সম্পর্ক থাকলে আমরা একটু উল্টে দেই। তাহলে এখানে তোমরা আবার গুণ না করে ঠিক এভাবেই লিখে দিবে। ঠিক আছে? এখন দেখতে পারি উল্টে যেহেতু দিবে তাহলে ৬৫ গুণন ৪০ গুণন ৫.৬ নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে আমরা লিখব এখন ৫০ গুণন ৩৫ গুণন ৫.২ গুণন চিহ্ন দেব। লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক একই থাকে ২৫০ তাহলে উপরেই থাকবে। নিচে থাকবে কত? ৩০০।
আবার গুণ চিহ্ন দিয়ে দেখো দৈনিক সময়ের মধ্যে কি ব্যস্ত সম্পর্ক একই থাকে, উপরে থাকবে ১০, নিচে থাকবে ৮। এখন আমরা কি করব? এটাকে কাটাকুটি করব। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আগে শূন্যটাকে কেটে নেই। এই শূন্য, আবার এই নিচের শূন্য, উপরের শূন্য। দেখো এখানে উপরেও যেহেতু একটা দশমিক, একটা সংখ্যার আগে দশমিক, এখানেও নিচে একটা সংখ্যার আগে দশমিক আছে, তাহলে দুটো দশমিক আমরা একবারে তুলে দিলাম। এখানে দেখো এই ৫ এর সাথে যে শূন্য, এই শূন্য কাটতে পারি, এই ৪ এর শূন্য কাটতে পারি। এখন যদি আমরা কাটাকাটি করি, ঠিক আছে? আমরা ১৩ দিয়ে যদি কাটি, ৫ তেরং ৬৫, তাই তো? তাহলে যদি আমরা এখানে ৫ তেরং ৬৫, ৪ তেরং ৫২ কাটতে পারি। তারপরে যদি ৭ দিয়ে কাটি, তারপরে দেখো ৫ ৭ ৩৫, ৭ ৮ ৫৬ হলো। এখন আমরা যদি এই নিচের ৫টা আর উপরের ৫টা কেটে দেই, এই উপরের ৪, নিচের ৪ কেটে দেই, তাই তো? এখন এই ৫ দিয়ে যদি আমরা এইটাকে কাটি দেখো, ৫ ৫ ২৫, ঠিক আছে? এখন এই ৩ দিয়ে কি কাটাকাটি যাবে? ৩ ৬ ১৮, এই ৩ দিয়ে যদি আমরা ৩ ৬ ১৮ কাটি, তারপরে দেখো এই ৬ এর সাথে যদি ৪ কাটি তাহলে ৩ দুগুনি ৬, ৪ দুগুনি ৮, তাই তো? এখন আমরা আবার কত পাচ্ছি দেখো, এখানে ৮ আছে। তাহলে এই ৮ টাকে ৪ দুগুনি ৮, আর কিছু রইল কি? না, আর তো কিছু নেই। তাহলে কত থাকছে এখন? ৩ ২ ৫। একটু কাটাকাটিটা একটু হিবিজিবি হচ্ছে। তোমরা একটু ভালো করে বুঝে নেবে। ঠিক আছে? তাহলে শুধু যদি ৩, ২ আর ৫ থাকে, আমরা এটাকে গুণ করে দেব। তাহলে ৩ দুগুনি ৬, ৫ ৬ ৩০। তাহলে সমান, সমান আমরা কত পাচ্ছি? ৩০ দিন। তাই না? তাহলে আমাদের বইয়ে কি চেয়েছে দেখো? ৩০০ জন লোক প্রতিদিন ৮ ঘন্টা কাজ করলে কত দিনে কাটতে পারবে? তাহলে ৩০০ জন লোক ৮ ঘন্টা কাজ করে ৩০ দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ৮ দিনে আমরা লিখব ৮ ঘন্টা কাজ করে, ৮ ঘন্টা কাজ করে, ৮ ঘন্টা কাজ করে কাজটি কাজটি ৩০ দিনে শেষ করবে। হলো? আজকে এতটুকুই। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ।